তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের জীবনে যে প্রভাবটা কোষবিভাজন যেমন ক্রমোজোম পড়েছি, আর এই জনন ব্যাপার। এই জনন কি না, প্রত্যেক জীবের জীবনধারা বজায় রাখার জন্য তার নতুন অপত্যের সৃষ্টি প্রয়োজন হয়। অর্থাৎ প্রত্যেক জীব তার জীবনধারাকে বজায় রাখার জন্য অপত্য সৃষ্টি করে। এই অপত্য সৃষ্টি করার মাধ্যমে হচ্ছে জনন। অর্থাৎ আমি বলতে পারি জনন কথার অর্থ হচ্ছে বংশ বিস্তার। ঠিক আছে, জন্মের অর্থ কি? বংশ বিস্তার। তাই জীব তার জীবনধারাকে বজায় রাখার জন্য অপত্য সৃষ্টি করে। আর এই অপত্য তৈরির যে মাধ্যম তাকে বলা হয় কি? জনন। এই জনন কথার অর্থ হচ্ছে, এই জনন কথার অর্থ হচ্ছে বংশ বিস্তার। তাহলে জননটাকে বলে, আমি সংজ্ঞাটা তোমাদের মুখেই বলছি, যে প্রক্রিয়ায় জীব অপত্য জীব সৃষ্টির মাধ্যমে, যে জৈবিক প্রক্রিয়ায় জীব অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজ প্রজাতির অস্তিত্ব বজায় রাখে তাকে বলা জনন। জনন তাহলে কি? যে প্রক্রিয়ায় জীব অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজ প্রজাতির অস্তিত্ব বজায় রাখে তাকে বলা জনন। তাহলে গুরুত্ব কি? জননের গুরুত্ব কি? সংজ্ঞাতে একটা গুরুত্ব তোমরা পাবে, অস্তিত্ব রক্ষা। তাহলে গুরুত্ব যদি আমি দেখি জননের, তাহলে একটা গুরুত্ব হচ্ছে অস্তিত্ব রক্ষা। কি অস্তিত্ব রক্ষা? জননের মাধ্যমে যে অপত্য জীব সৃষ্টি করে নিজ প্রজাতির অস্তিত্বটাকে বজায় রাখে। আমরা মানুষ, হোমো সেপিয়েন্স, এই সেপিয়েন্স প্রজাতি মানুষ সৃষ্টির মাধ্যমে আমরা কি করি? মানুষের যে প্রজাতি, সেই প্রজাতিটাকে বজায় রাখি। এই একটাই মাধ্যম হচ্ছে জনন। 2 নম্বর আমরা বলতে পারি সংখ্যা বৃদ্ধি। জননের মাধ্যমে কি করে? জীব তার সংখ্যা বৃদ্ধি করে, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, এই সংখ্যা বৃদ্ধি করে জীবের। ঠিক আছে, তাহলে জননের দুটো গুরুত্ব দেখলাম, অস্তিত্ব রক্ষা। সংজ্ঞা দেখে পেলাম যে জননের মাধ্যমে জীব অপত্য জীব সৃষ্টি করে কি করে? অস্তিত্ব রক্ষা করে। 2 নম্বর সংখ্যা বৃদ্ধি, যে জীব জননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি। আর কি? জীবজগতের ভারসাম্য রক্ষা। প্রতিনিয়ত প্রচুর জীব মারা যাচ্ছে। এই যে মৃত্যু হওয়ার পরে জীবের যে সংখ্যা হ্রাস পাচ্ছে, জননের মাধ্যমে নতুন জীব সৃষ্টি হয়ে সেই ভারসাম্যটাকে রক্ষা করে। এই জনন কয় প্রকার? একে আমরা দেখবো জনন কয় প্রকার। জনন প্রধানত 2 প্রকার। প্রধানত কি? 2 প্রকার, যৌন জনন আর অযৌন জনন। এছাড়া আমরা উদ্ভিদের একটা জনন দেখতে পাই, তার হচ্ছে অঙ্গজ জনন। আবার উদ্ভিদ প্রাণীর এক ধরনের জনন আমরা দেখতে পাই, তার হচ্ছে পার্থেনোজেনেসিস বা অপুংজনি। কিন্তু আমরা আজ প্রধান 2 প্রকার যে জনন, যৌন জনন এবং অযৌন জনন। তাহলে জনন কয় প্রকার বললে আমরা বলবো জনন প্রধানত 2 প্রকার। কয় প্রকার জনন? জনন প্রধানত 2 প্রকার, যৌন জনন, যৌন জনন, অযৌন জনন। যৌন জনন কাকে বলে সেটা আজকে করবো আমরা। অযৌন জনন পরের দিন বুঝবো, আজকে শুধু আমরা যৌন জননটা বুঝবো। কাকে বলে? না, যে জনন প্রক্রিয়ায় জীব, যে জনন প্রক্রিয়ায় যদি বিপরীত ধর্মী গ্যামেট বা জনন কোষ, পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট, যে জনন প্রক্রিয়ায় দুটো বিপরীত ধর্মী গ্যামেট, একটা ধরো পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেট, যে জনন প্রক্রিয়ায় এই দুটো বিপরীত ধর্মী গ্যামেটের মিলনে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, কি ক্রোমোজোম? ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি হয়, তাহলে যৌন জনন। তাহলে বললাম যে জনন প্রক্রিয়ায় দুটো বিপরীতধর্মী জনন কোষ বা গ্যামেট, পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট, এটা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, গ্যামেট বলে, গ্যামেটের মিলনে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি হয়, তাকে বলে কি? যৌন জনন। এই যৌন জনন কয় প্রকার? এই যৌন জনন 2 প্রকার। এই যৌন জননকে আমরা 2 ভাগ করি। যৌন জনন এর ভাগ হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে সংশ্লেষ, ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। সংশ্লেষ ইংরেজি বলা হয় কনজুগেশন। আর সিনগ্যামি, সিনগ্যামি। এই যে
সংশ্লেষ ও সিঙ্গামি এটা জানবো। সংশ্লেষ কি না? সংশ্লেষ হচ্ছে যে সরল যৌনজনন প্রক্রিয়ায়, ছবিটা আছে আমি এখানে, সংশ্লেষে যে সরল যৌনজনন প্রক্রিয়ায় তোমরা আমার চেয়ে নিশ্চয়ই ভালো করে রাখবে, আরো ভালো করে রাখবে, ঠিক আছে? আমি শুধু তোমাদের একটু দেখাচ্ছি যে সরল যৌনজনন প্রক্রিয়ায় এই জীবটাকে নিশ্চয়ই তোমরা চেনো, এটা হচ্ছে স্পাইরোগাইড। এই জীবটার নাম আমরা জানি, এটা হচ্ছে স্পাইরোগাইড। কি নাম? স্পাইরোগাইড। তোমরা আরো ভালো হবে, আমি শুধু একটু এঁকে দিলাম। এই যে স্পাইরোগাইড, তাহলে সংশ্লেষ যৌনজননের যে প্রথম ভাগটা আমরা লিখলাম সংশ্লেষ, লিখলাম সংশ্লেষ কাকে বলে? যে সরল যৌনজনন প্রক্রিয়া, যে সরল যৌনজনন প্রক্রিয়ায় দুটি একই প্রজাতিভুক্ত জীব, এটাও স্পাইরোগাইড। SPIRYO স্পাইরোগাইড যে সরল যৌনজনন প্রক্রিয়ায়, যে সরল যৌনজনন প্রক্রিয়ায় যদি একই প্রজাতিভুক্ত জীব অস্থায়ী মিলনের মাধ্যমে, অস্থায়ী ভাবে মিলিত হয়ে সংশ্লেষ নালী, এই নালীটা হচ্ছে সংশ্লেষ নালী, সংশ্লেষ নালীর মাধ্যমে নিউক্লিয় পদার্থের বিনিময় ঘটিয়ে অপত্য জীব সৃষ্টি করে তাকে বলা হয়, কি? সংশ্লেষ বা কনজুগেশন। কি বললাম? যে সরল যৌনজনন প্রক্রিয়ায় দুটি একই প্রজাতিভুক্ত জীব অস্থায়ীভাবে মিলিত হয়ে সংশ্লেষ নালীর মাধ্যমে নিউক্লিয় পদার্থের বিনিময় ঘটিয়ে অপত্য জীব সৃষ্টি করে তাকে বলা হয় সংশ্লেষ বা কনজুগেশন। এই সংশ্লেষ ও কনজুগেশনের ফলে যে ডিপ্লয়েড কোষটি তৈরি হয় তার মানে জাইগোস্পোর। কি বলা হয়? জাইগোস্পোর। যে ডিপ্লয়েড কোষটি তৈরি হয় তার মানে জাইগোস্পোর। জাইগোস্পোর। আর এই যে জীবগুলিকে বলা হয় কনজুগ্যান্ট, জীবগুলি বলা হয় কনজুগ্যান্ট। এই যে পদ্ধতির সংশ্লেষ বোঝা গেল। তাহলে স্পাইরোগাইড দেখাবে, দেখলাম স্পাইরোগাইডে দেখা। পরে আমরা আসছি সিনগ্যামি। তাহলে আমরা দেখলাম যৌনজনন দুটো বিভক্ত, সংশ্লেষ আর সিনগ্যামি। এই সিনগ্যামিটা আমরা দেখি। সিনগ্যামি কি? সিনগ্যামি হচ্ছে এক কথায় দুটো বিপরীতধর্মী গ্যামেটের মিলনকে সিনগ্যামি বলে। দুটি বিপরীতধর্মী গ্যামেটের মিলন, আর পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলন বলা সিনগ্যামি। তুমি সংজ্ঞা বলতে যাও তাহলে সংজ্ঞাটা বাড়াতে হবে যে জটিল যৌনজনন প্রক্রিয়া দুটি বিপরীতধর্মী গ্যামেট, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট, দুটি বিপরীতধর্মী গ্যামেট, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে জাইগোট গঠনের মাধ্যমে যে অপত্য জীব সৃষ্টি হয় তাকে বলা হয় সিনগ্যামি। তাহলে কি বললাম? যে জটিল যৌনজনন প্রক্রিয়ায় দুটি বিপরীতধর্মী গ্যামেটের মিলনে জাইগোট সৃষ্টির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয় তা বলা হয় সিনগ্যামি। এই সিনগ্যামিকে আমরা তিন ভাগে ভাগ করা হয়। আইসোগ্যামি, আগে আমরা এটা দেখা দিই।
কি আইসোগামী না গঠনগত দিক থেকে ও আচরণগত দিক থেকে এক, গঠনগত ও আচরণগত দিক থেকে এক। একটা আচরণগত মানে কি, ধরো এই দুটোই গ্যামেটের উভয় গ্যামেটই গমনে সমভাবে গমনে সক্ষম। আচরণগত দিক হচ্ছে এই উভয় গ্যামেটই সমভাবে গমনে সক্ষম। গঠনগত দিক থেকে এরা একই আকৃতি এবং আচরণগত দিক থেকে একই। একটা উদাহরণ হচ্ছে যে এই দুটো গ্যামেটই সমভাবে গমনে সক্ষম। তাহলে গঠনগত ও আচরণগত হবে একই এমন দুটি গ্যামেটের মিলনকে এমন দুটি গ্যামেটের মিলনকে বলা হয় আইসোগ্যামি। এমন দুটি গ্যামেটের মিলনকে বলা হয় আইসোগ্যামি। আর এই গ্যামেট দুটিকে বলা হয় আইসোগ্যামেট। তাহলে গঠনগত ও আচরণগত দিক থেকে এমন দুটি গ্যামেটের মিলনকে বলা হয় আইসোগ্যামি। গ্যামেট দুটি বলা হয় আইসোগ্যামেট। এটা হচ্ছে আইসোগ্যামি। কোথায় দেখা যায়? আমি এখানে তোমাদের বইয়ে লেখা আছে ক্লামাইডোমোনাস, ঠিক ক্লামাইডোমোনাস ঘটে, কিন্তু ক্লামাইডোমোনাসের কোন প্রজাতিতে ঘটে সেটা দেখার যুক্তিসঙ্গত হবে। তাই আমি লিখছি তার নামটা, তোমরা ভালোভাবে লিখবে। নাম হচ্ছে ক্লামাইডোমোনাস মাউসি। ক্লামাইডোমোনাস মাউসি নামক সেবারে এটা করে দেখে মাউসি MOEWUSI মাউসি নামক সেবারে কি দেখা যায়? আইসোগ্যামি দেখা যায়। বিজ্ঞানসম্মত নাম লেখার চেষ্টা করলে যদি আইসোগ্যামির সংজ্ঞা দেয়, ঠিক আছে? বইয়ে ক্লামাইডোমোনাস আছে, মনোসিস্টিস আছে, কিন্তু আমি বলছি বিজ্ঞানসম্মত নামটা ব্যবহার এই প্রজাতি দেখা যায়। পরে আসছে আমরা অ্যানাইসোগ্যামি। এখানে কি হয়? মনে অ্যানাইসোগ্যামি আমি যেটা ব্যাখ্যা দিচ্ছি তাতে মরফোলজিক্যাল অ্যানাইসোগ্যামি আর ফিজিওলজিক্যাল অ্যানাইসোগ্যামি দেখা যায়। তোমাদের কত পড়ার দরকার নেই, তোমরা অ্যানাইসোগ্যামির সময়টা পড়বে। কি অ্যানাইসোগ্যামি না গঠনগত দিক থেকে ভিন্ন, একটা গ্যামেট ছোট একটা গ্যামেট বড়, গঠনগত দিক থেকে ভিন্ন। কিন্তু আচরণগত দিক থেকে এক, অর্থাৎ উভয় গ্যামেটই সমভাবে গমনে সক্ষম। এরূপ দুটি গ্যামেটের মিলনকে বলা হয় আইসোগ্যামি। একে বলা হয় মরফোলজিক্যাল আইসোগ্যামি। কি বলা হয়? মরফোলজিক্যাল আইসোগ্যামি। কি বললাম? গঠনগত দিক থেকে ভিন্ন, অর্থাৎ একটা গ্যামেট আকারে ছোট একটা গ্যামেট আকারে বড়, কিন্তু আচরণগত দিক থেকে এক, অর্থাৎ কি বললাম না উভয়ে সমভাবে গমনে সক্ষম। এমন দুটি গ্যামেটের মিলনকে বলা হয় আইসোগ্যামি এবং গ্যামেটকে বলা হয় আইসোগ্যামেট। একে বলা হয় অঙ্গ সংস্থানগত আইসোগ্যামি বা মরফোলজিক্যাল আইসোগ্যামি। এটা বলা হয় আইসোগ্যামি। এইটা যে শৈবালে দেখা যায়, ঠিক আছে, তার নাম হচ্ছে ক্লামাইডোমোনাস ব্রাউনি। এক্সাম্পলটা মনে রাখতে ভালো করে, সি ক্লামাইডোমোনাস। এক্সাম্পলটা ভালোভাবে মনে রাখতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ক্লামাইডোমোনাস, এটা বুঝে দিচ্ছি। ব্রাউনি, ক্লামাইডোমোনাস ব্রাউনি নামক সেবারে এই আইসোগ্যামি দেখা যায়। কোন আইসোগ্যামি? মরফোলজিক্যাল আইসোগ্যামি, ঠিক আছে, অঙ্গ সংস্থানগত আইসোগ্যামি। আরেকটা আমরা আইসোগ্যামি দেখতে পাই, তোমরা এখানে লিখতে হবে যে গঠনগত দিক থেকে দুটোই সমাকৃতি, কিন্তু আচরণগত দিক থেকে আলাদা। অর্থাৎ গঠনগত দিক থেকে যদি এক, কিন্তু আচরণগত দিক থেকে আলাদা। অর্থাৎ একটা কম সক্রিয় একটা বেশি সক্রিয়, এমন ধরনের গ্যামেটের মিলনকে বলা হয় আইসোগ্যামি। তো বলে এমন ধরনের গ্যামেটের মিলনকে বলা হয় ফিজিওলজিক্যাল আইসোগ্যামি, অর্থাৎ শারীরবৃত্তীয় আইসোগ্যামি। এটা দেখা যায় স্পাইরোগ্যামি। তাহলে অ্যানাইসোগ্যামি কি? সরি এটা অ্যানাইসোগ্যামি। এই তো বলা হয় অ্যানাইসোগ্যামি, অর্থাৎ গঠনগত দিক থেকে এক, কিন্তু আচরণগত দিক থেকে আলাদা, একটা সক্রিয় একটা কম সক্রিয়, এমন ধরনের গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগ্যামি।
ঠিক আছে, এটা বলা হয় ফিজিওলজিক্যাল অ্যানাটোমি। দেখা যায় স্পাইরাল অ্যানাটোমি। তাহলে কি বললাম যে গঠনগত দিক থেকে এক আলাদা, গঠনগত দিক থেকে আলাদা, একটা বড় একটা ছোট, কিন্তু আচরণগত দিক থেকে এক, অর্থাৎ দুটোই গমনে উভয়ের সক্ষম। এমন গ্যামেটের মিলনকে বলা হয়, এমন গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসোগামি, একে বলা হয় মরফোলজিক্যাল অ্যানাইসোগামি। দেখা যায় ক্লামাইডোমোনাস ব্রাউনিতে। আবার গঠনগত দিক থেকে এক কিন্তু আচরণগত দিক থেকে আলাদা, এমন গ্যামেটের মিলনকে বলা হয় ফিজিওলজিক্যাল অ্যানাইসোগামি বা শারীরবৃত্তীয় অ্যানাইসোগামি। দেখা যায় স্পাইরাল অ্যানাটোমি। লাস্ট আমরা আসছি হুক গ্যামেট। এই তিনটে ভাগ শুনুন। হুক গ্যামেট কি না, যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধরনের গ্যামেট, একটা ক্ষুদ্র সচল গ্যামেট বা একটা বৃহৎ নিশ্চল স্ত্রী গ্যামেট। ঠিক আছে, তার জন্য ক্লাসে আমরা দেখতে পাচ্ছি না, নিশ্চল স্ত্রী গ্যামেটের মিলন ঘটে। তাহলে যে জনন প্রক্রিয়ায় দুটো ভিন্ন ধর্মী গ্যামেটের, একটা সচল ক্ষুদ্র গ্যামেট আর বৃহৎ নিশ্চল স্ত্রী গ্যামেটের মিলন ঘটে, তাকে বলা হয় কি, তাকে বলা হয় হুক গ্যামেট। তাকে কি বলা হয়, অর্থাৎ দুই ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন বলা হয় হুক গ্যামেট। তাহলে যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন ঘটে, ব্যাকেট আমরা কি লিখব, সচল ক্ষুদ্র শুক্রাণুগ্যামেট এবং বৃহৎ নিশ্চল স্ত্রী গ্যামেট মিলন ঘটে, তাকে বলবো আমরা হুক গ্যামেট। এটা যেটা দেখা যায় সেই সামান্য একটা আবার উদাহরণ দিচ্ছি, CHLA-MYDO Chlamydomonas coccifera, COCCIFERA, বুঝতে পারলে এটা? আবার লিখে দিচ্ছি COCCIFERA, Chlamydomonas coccifera দেখা যায়। ঠিক আছে, পরের দিন আমরা অজোড়া জনন নিয়ে আলোচনা করব।